দেখো থার্মোডাইনামিক্স এর বেসিক কিছু থিওরি আমরা আজকে দেখে নেব। তোমাদের এমইএস কে টার্গেট রেখে এবং এমইএস তিনটা এক্সাম, এমইএস, তারপরে আছে হচ্ছে রেলওয়ে, এবং হচ্ছে আরইবি। যেহেতু এই তিনটা এক্সাম প্রিলি টাইপ এক্সাম হবে, সেহেতু এই তিনটা এক্সামকে টার্গেট রেখে আমরা ডেস্কে পড়াশোনা করব। আজকে থার্মোডাইনামিক্স এর বেশ কিছু থিওরি আমরা দেখে নেব। এই থিওরি গুলা থেকে কিন্তু এমসিকিউ এক্সাম আসবে আর কি, এমসিকিউ আসবে। সেজন্য তোমাদের এই থিওরি গুলো একটু ভালো মনোযোগ সহকারে দেখতে হবে। তো তোমরা একটু মনোযোগ সহ দেখো, আমি একটু ডিটেলস বুঝাই দিই। নেক্সটে আমরা এক্সাম ভেদা, পিস্টন এই বইগুলা থেকে ডিটেলস এমসিকিউ পড়াশোনা করব। থার্মোডাইনামিক্স এর প্রথমে কিছু ইন্ট্রোডাকশন বলছে যে এটা একটা ব্রাঞ্চ অফ ইঞ্জিনিয়ারিং। সেটা কি সায়েন্স হুইচ ডিলস উইথ এনার্জাইজ প্রসেস এন্ড গ্যাস এন্ড ভেপার। গ্যাস এন্ড ভেপারকে কিভাবে এনার্জাইজ করা যায় এই ধরনের একটা প্রসেস হচ্ছে থার্মোডাইনামিক প্রসেস। ইট অলসো ইনক্লুডস দ্য কানেকশন অফ দিস এনার্জিস ইন টার্মস অফ হিট এন্ড মেকানিক্যাল ওয়ার্ক, দেয়ার রিলেশনশিপ উইথ প্রপার্টিস অফ এ সিস্টেম। আচ্ছা, এখন থার্মোডাইনামিক সিস্টেম বিভিন্ন হয়, তিন ধরনের থার্মোডাইনামিক সিস্টেম আমরা দেখি। একটা হচ্ছে ক্লোজ সিস্টেম, ওপেন সিস্টেম, একটা হচ্ছে আইসোলেটেড সিস্টেম। তো ক্লোজ সিস্টেম কোনটা? তো একটা সিস্টেম যখন আমরা চিন্তা করব, একটা সিস্টেম যদি হয়, তো এই সিস্টেম থেকে হিট এবং ওয়ার্ক ডান এবং হিট, এই দুইটা এই সিস্টেম ভেদ করে পাস করতে পারবে আর কি। আর মাস ফ্লো রেট বা মাস যেটা, সেটা হচ্ছে কনস্ট্যান্ট থাকবে, এটা কিন্তু ক্রস করতে পারবে না। এই যে একটা বাউন্ডারি আমরা দেখতে পাচ্ছি, এই বাউন্ডারি ক্রস করতে পারবে না এই মাস ফ্লো রেট, কিন্তু হিট এবং ওয়ার্ক ডান ক্রস করতে পারবে। এইটা হচ্ছে ক্লোজ সিস্টেম। আর ওপেন সিস্টেমটা কি? হিট ওপেন সিস্টেম হচ্ছে হিট এবং ওয়ার্ক ডান, এই দুইটা তো ক্রস করবেই, বাউন্ডারি ক্রস করবেই, পাশাপাশি মাস ফ্লো রেটটাও ক্রস করবে, মানে সবই ক্রস করবে। তো একটা বাউন্ডারি যদি আমরা চিন্তা করি, একটা বাউন্ডারি, এই বাউন্ডারি থেকে ওয়ার্ক ডান এবং হিট দুইটাই ক্রস করবে, এবং হচ্ছে মাস ফ্লো রেটটাও ক্রস করবে। এখানে বলা আছে দেখো, ইন এটা একটা কি, ইন দিস সিস্টেম দ্য ওয়ার্কিং সাবস্টেন্স ক্রস টু দ্য বাউন্ডারি অফ দ্য সিস্টেম। তো ওয়ার্কিং সাবস্টেন্স গুলো কি ক্রস করতে পারবে এই বাউন্ডারি। হিট এন্ড ওয়ার্ক মে অলসো ক্রস দ্য বাউন্ডারি। এখানে বলে দিছে হিট এবং ওয়ার্ক অলসো ক্রস টু দ্য বাউন্ডারি, এবং হিট এবং ওয়ার্কটা ক্রস করবে, এবং ওয়ার্কিং সাবস্টেন্স যেটা মাস মাস যেটা বলতেছি, মাস ফ্লো রেট, এই বাউন্ডারি ক্রস করতে পারবে। আর আইসোলেটেড সিস্টেম যেটা, এটা এই যে এটা যদি বাউন্ডারি হয়, কোনো কিছুই এই ইয়ে থেকে, এই সিস্টেম থেকে ক্রস করতে পারবে না, কোনো কিছুই না। এখানে ওয়ার্ক ডান বলো, হিট বলো, মাস বলো, কোনো কিছুই এখান থেকে ক্রস করতে পারবে না। এটাকে বলতেছে আমরা আইসোলেটেড সিস্টেম। বলছে যে ইট ইজ এ সিস্টেম অফ ফিক্সড মাস, মাসটা ফিক্সড থাকবে, এন্ড নো হিট এন্ড ওয়ার্ক ক্রস দ্য বাউন্ডারি, হিট এবং ওয়ার্ক এই বাউন্ডারিটা ক্রস করতে পারবে না, একদম আইসোলেটেড থাকবে, পুরো বাউন্ডারিটা আইসোলেটেড করা থাকবে, কোনো কিছুই লস হবে না। আর থার্মোডাইনামিক প্রপার্টিস একটা আছে, সেটা হচ্ছে দুই ধরনের প্রপার্টি আমরা দেখি, একটা হচ্ছে ইনটেনসিভ প্রপার্টি, একটা এক্সটেন্সিভ প্রপার্টি। ইনসেন্টিভ প্রপার্টি কোনগুলো? ইনসেন্টিভ প্রপার্টি হচ্ছে যেটা হচ্ছে থার্মোডাইনামিক্স এর মাসের উপর ডিপেন্ড করে। যদি মাসটা চেঞ্জ হয়, মাস মানে কি ভর, হ্যাঁ এটা হচ্ছে মাস, এই মাসটা যদি চেঞ্জ হয়, টোটাল এটার যে প্রপার্টিটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এটাকে বলতেছে এক্সটেন্সিভ প্রপার্টি, মানে মাস ডিপেন্ডেন্ট। এটা হচ্ছে মাস ডিপেন্ডেন্ট, মাসের উপর ডিপেন্ড করবে। যেমন দেখো, এই যে ভলিউম যদি আমরা চিন্তা করি, দেখো মাস যদি বাড়ে, কোনো কিছুর ভর যদি বাড়াও, তাহলে এই ভলিউমটা কি বাড়বে না, না কমবে? বাড়বে। ভলিউম, মাস যদি আমি কমাই, তাহলে ভলিউমটা কমে যাবে, তাহলে এই ভলিউমটা কি মাসের উপর ডিপেন্ডেন্ট না? এটা হচ্ছে মাস ডিপেন্ডেন্ট। হ্যাঁ, আর মাস তো অবশ্যই এক্সটেন্সিভ প্রপার্টি। আবার টোটাল এনার্জিও তাই।
হ্যাঁ, আমি ভলিউম যত বাড়াবো তত কি এটার এনার্জাইজড হবে, এনার্জি হবে। ভলিউম যত কমাবো এটা এনার্জাইজড হবে। এগুলা হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি। আর ইনটেনসিভ প্রপার্টি কোনগুলো? যে প্রপার্টি গুলো মাসের উপর ডিপেন্ড করবে না, ইনডিপেন্ডেন্ট। এই যে ইন শব্দটা আছে না, এখানে দেখো ইন শব্দটা আছে, এখান থেকে মনে রাখতে পারো এই যে ইন থেকে আমরা আসবো ইনডেন্ট। হ্যাঁ, ইনডিপেন্ডেন্ট, ইনডিপেন্ডেন্ট। তাহলে ইনডিপেন্ডেন্ট মানে কি মাসের উপর ডিপেন্ড করবে না। এই টেম্পারেচার দেখো, মাস যদি বাড়াও বা কমাও টেম্পারেচার কিন্তু কোনো পরিবর্তন হবে না। আবার প্রেসারও তাই, আবার ডেনসিটিও তাই। এখন দেখো 10 কেজি পানি, তুমি যদি 10 কেজি পানি তুমি নিলা, 10 কেজি পানি, এই 10 কেজি পানির ডেনসিটি যা, 20 কেজি পানির ডেনসিটি তো তাই হবে নাকি? এটা কি মাস ডিপেন্ডেন্ট হলো? না, মাসের উপর ডিপেন্ড করতেছে না। এই জন্য আমরা ডেনসিটিকেও বলতেছি এটা ইনটেনসিভ প্রপার্টি। এরকম আরো কিছু আছে, তোমরা একটু বই থেকে ডিটেলস দেখে নিও। আমি জাস্ট বেসিকটা একটু তোমাদের দিয়ে দিলাম। তাহলে আমরা থার্মোডাইনামিক্স ল গুলো একটু দেখি। জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। থার্মোডাইনামিক্স এর 3টে ল আছে। একটা হচ্ছে জিরোথ ল, তারপরে হচ্ছে ফার্স্ট ল, সেকেন্ড ল, আর একটা হচ্ছে এটা। এই তিনটাই প্রপার্টি, এই তিনটেই ল আছে। জিরোথ লটা আমরা কিভাবে চিন্তা করব? বলছে যে দিস ল স্টেট দ্যাট when two bodies are in thermal equilibrium, একটা দুইটা বডি আছে এখানে, একটা বডি, একটা বডি, এটা হচ্ছে এ বডি, এটা হচ্ছে বি বডি। বলছে যে এরা এরা কি পরস্পর থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে উইথ এ থার্ড বডি, দে আর অলসো ইন থার্মাল ইকুইলিব্রিয়াম উইথ ইচ আদার। এখন আরেকটা বডি তুমি এখানে নিয়ে আসলা, এদের এদের সংস্পর্শে নিয়ে আসলা, এটা সি বডি। তো এই তিনটে এখন কি হবে? পরস্পর থার্মাল ইকুইলিব্রিয়াম হয়ে যাবে। হ্যাঁ, এর হিট যদি বেশি থাকে একে দিয়ে দিবে, এর হিট যদি বেশি থাকে একে দিয়ে দিবে, দিয়ে এরা পরস্পর কি হবে? থার্মাল ইকুইলিব্রিয়াম কন্ডিশনে চলে আসবে। হ্যাঁ, মানে তাপমাত্রা সবার সেম থাকবে, এটা হচ্ছে থার্মাল ইকুইলিব্রিয়াম কন্ডিশন। এটা হচ্ছে জিরোথ ল, মানে জিরো হয়ে যাবে বলা চলে, মানে সবগুলো থার্মাল ইকুইলিব্রিয়ামে চলে আসবে। হ্যাঁ, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কোনটা? আমরা বলবো দিস ল স্টেট দ্যাট হিট অ্যান্ড মেকানিক্যাল ওয়ার্ক আর মিউচুয়ালি কনভার্টেড। তাহলে হিট এবং ওয়ার্ক মিউচুয়ালি কনভার্টেড, মানে কিউ সমানুপাতিক ডাব্লু। হিট দিচ্ছি ডাব্লু পাচ্ছি, হ্যাঁ হিট দিচ্ছি ডাব্লু পাচ্ছি, এরকম আর কি মেকানিক্যাল ওয়ার্ক। তারপরে কি বলছে? অ্যাকর্ডিং টু দিস ল, এই ল অনুসারে ডিফাইন অ্যামাউন্ট অফ মেকানিক্যাল ওয়ার্ক ইজ নিডেড টু প্রডিউস এ ডিফাইন অ্যামাউন্ট অফ হিট অ্যান্ড ভাইস ভার্সা। তাহলে যে পরিমাণ হিট দিচ্ছি সে পরিমাণ কাজ পাচ্ছি। আসলে কিন্তু প্রকৃতপক্ষে তা হয় না। পরে আবার বলে দিছে যে দিস ল অলসো স্টেট দ্যাট এনার্জি ক্যান নাইদার বি ক্রিয়েটেড নট ডিস্ট্রয়েড। এনার্জি যেহেতু কোনো ধ্বংস বা শেষ নেই, সেহেতু বলছে কি থ্রো ইট ক্যান বি ট্রান্সফার্ড ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার, মানে যে কোনো একটা স্টেট থেকে ও স্টেটে এরা কনভার্ট হচ্ছে। হিট এনার্জি থেকে মেকানিক্যাল এনার্জি, মেকানিক্যাল এনার্জি থেকে অন্য আরেকটা এনার্জি, এরকম চেঞ্জ হচ্ছে, কিন্তু টোটাল এনার্জির কোনো চেঞ্জ হচ্ছে না। According this law, the energy due to heat supply must be balanced by the external work done, plus the gain in internal energy due to rise in temperature. একটা বডির যদি আমরা টেম্পারেচার বাড়াই তাহলে কি হবে? এখানে কিছু ওয়ার্ক ডান হবে। একটা সিস্টেমের টেম্পারেচার যদি বাড়ায় তাহলে এখানে কি ওয়ার্ক ডান হবে এবং এটার ইন্টারনাল এনার্জি চেঞ্জ হবে। এইটাই হচ্ছে হিট, এই দুইটার সামেশনটাই হচ্ছে হিট, কিউ। ঠিক আছে, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা। তাহলে আমরা হিট যেটা দিচ্ছি কিছু ওয়ার্ক ডান পাচ্ছি আর কিছু ইন্টারনাল এনার্জি চেঞ্জ হচ্ছে। এটা হচ্ছে ফার্স্ট ল। সেকেন্ড লটা আমরা কিভাবে বলবো? দিস ল স্টেট দেয়ার ইজ এ ডিফাইন্ড লিমিট to the amount of mechanical energy which can be obtained from a given quantity of heat energy. এই সেকেন্ড ল হচ্ছে দুইটা আমরা মনে রাখবো, একটা হচ্ছে ক্লাসিয়াস স্টেটমেন্ট আর একটা হচ্ছে ক্যালভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট। ক্লাসিয়াস স্টেটমেন্ট কোনটা? সেটা হচ্ছে রেফ্রিজারেশনের ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, একটা রেফ্রিজারেশন কি করে? কোল্ড কোল্ড বডি থেকে টেম্পারেচার হট বডিতে ট্রান্সফার করে। কোল্ড বডি থেকে টেম্পারেচার, এটা হচ্ছে কোল্ড বডি থেকে টেম্পারেচারটা হট বডিতে ট্রান্সফার করে। তো এটি কি আসলে নরমালি সম্ভব?
এটা তো আসলে নরমালি সম্ভব না। তো এই জন্য এটাকে চালনা করার জন্য বাহির থেকে একটা এক্সটার্নাল ওয়ার্ক ডান আমাকে দিতে হবে, সেটা হচ্ছে কম্প্রেসর ওয়ার্ক ডান। এখানে তাই বলছি যে ইট ইজ ইম্পসিবল ফর এ সেলফ অ্যাক্টিং মেশিন ওয়ার্কিং ইন এ সাইক্লিক প্রসেস। তাহলে একটা সাইক্লিক প্রসেসে এটা সম্ভব নয় টু ট্রান্সফার হিট ফ্রম এ বডি at a lower temperature to a body at a higher temperature. তো লোয়ার টেম্পারেচার থেকে হায়ার টেম্পারেচারে হিট ট্রান্সফার করা সম্ভব নয় উইদাউট দ্য এইড অফ অ্যান এক্সটার্নাল এজেন্সি। এক্সটার্নাল এজেন্সি ব্যতি রেখে আমরা লোয়ার টেম্পারেচার থেকে হায়ার টেম্পারেচারে হিটটা ট্রান্সফার করতে পারবো না। এটা হচ্ছে ক্লসিয়াস স্টেটমেন্ট বলে দিচ্ছে, এটা হচ্ছে সেকেন্ড ওয়াইয়ের একটা স্টেটমেন্ট। আর ক্যালভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট হচ্ছে হিট ইঞ্জিনের ক্ষেত্রে। এখানে দেখো হিট ইঞ্জিনের ক্ষেত্রে কি বলছে যে ইট ইজ ইম্পসিবল টু কনস্ট্রাক্ট অ্যান ইঞ্জিন ওয়ার্কিং ইন এ সাইক্লিক প্রসেস। একটা সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে এই ধরনের ইঞ্জিন তৈরি করা অসম্ভব, যেটা কি হবে হুজ সোল পারপোজ টু কনভার্ট হিট এনার্জি ইন টু ওয়ার্ক। হিট এনার্জি থেকে সম্পূর্ণটাই ওয়ার্ক ডানে কনভার্ট করা সম্ভব নয়। তো এটা বলছে হচ্ছে হিট এনার্জির ক্ষেত্রে। আর অ্যাকর্ডিং ইন স্টেটমেন্ট দ্য সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স ইজ সামটাইম কল্ড ল অফ ডিগ্রেশন অফ এনার্জি। ল অফ ডিগ্রেশন অফ এনার্জি, তাহলে এই সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স এর আরেকটা নাম আছে ল অফ ডিগ্রেশন অফ এনার্জি। তাহলে দেখো এই যে একটা পারফেক্ট গ্যাস যদি আমরা চিন্তা করি, পারফেক্ট গ্যাস, এই গ্যাসের বিভিন্ন সূত্র আবিষ্কার হয়েছে। বয়েলস একটা সূত্র আবিষ্কার করছে, চার্লস একটা সূত্র আবিষ্কার করছে, এই সূত্রের একটা কম্বিনেশন আছে। তো এইটা আমরা একটু দেখে নিই। তো বয়েলস দেখো বলছে কি বয়েলসে কি থাকবে, টেম্পারেচার হচ্ছে কনস্ট্যান্ট থাকবে, টেম্পারেচার কনস্ট্যান্ট। তো টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে, আমরা এই যে এই সূত্রটা শিখছি না, পিভি বাই টি, এটা সমান হচ্ছে কনস্ট্যান্ট যদি দেখি, তাহলে হচ্ছে টেম্পারেচার যদি কনস্ট্যান্ট রাখি, টেম্পারেচারকে আমরা এই পাশে রাখাই দিলাম, আর পি, তাহলে আমার পি সমানুপাতিক হলো কি 1/v, তাহলে পিভি ইজ ইকাল টু কনস্ট্যান্ট। তাহলে আমরা এখান থেকেই পেলাম যে পিভি ইজ ইকাল টু কনস্ট্যান্ট। এইটা হচ্ছে বলছে বয়েলস ল। বয়েল মানে কি, সিদ্ধ করা, এরকম একটা কথা আসে না, বয়েলস মানে এই জন্য টেম্পারেচার কথা এখানে আসছে, যে টেম্পারেচার হচ্ছে কনস্ট্যান্ট। আর চার্লস, চার্লস লিখবো, চার্লস এরকম চ বা পি এর মতো একটা শব্দ আসে। এখানে আমরা রাখবো কি, প্রেসারটাকে কনস্ট্যান্ট রাখবো। চার্লস হচ্ছে কি প্রেসার কনস্ট্যান্ট রাখতে, রাখার পরে দেখো আমার সূত্রটা কিভাবে দাঁড়ায়, তাহলে হচ্ছে পিভি বাই টি ইজ ইকাল টু, যদি কনস্ট্যান্ট হয়, এই প্রেসারটাকে যদি আমরা কনস্ট্যান্ট রাখি, তাহলে আমার হচ্ছে কি পি বাই ভি ইজ ইকাল টু কনস্ট্যান্ট। এই পি বাই, সরি, এই ভি বাই টি ইজ ইকাল টু কনস্ট্যান্ট, এই যে ভি বাই টি ইজ ইকাল টু কনস্ট্যান্ট। আর আরেকটা সূত্র আছে গেলুসাকের ল। গেলুসাকের ল হচ্ছে পি বাই টি হচ্ছে কনস্ট্যান্ট, পি বাই টি কনস্ট্যান্ট, পি সমানুপাতিক টি, পি বাই টি কনস্ট্যান্ট। তো এই কয়টা সূত্র যদি আমরা একটু কম্বিনেশন করি, সেখানে কম্বিনেশন করার ফলে এই যে এইরকম একটা আমরা ইকুয়েশন দাঁড় করাতে পারবো। আমি এত ডিটেলসে গেলাম না, এগুলো আমাদের দরকার নেই, শুধু আমার এই জিনিসটা একটু লাগবে। গ্যাসের ক্ষেত্রে সবাই জানো যে এটা আমার লাগে, পিভি পি1 ভি1 বাই টি1, পি2 ভি2 বাই টি2, পি3 ভি3 বাই টি3, এটা হচ্ছে কনস্ট্যান্ট থাকবে। এইভাবে যতগুলো প্রসেসই থাকে না কেন, স্টেট থাকে না কেন, সেক্ষেত্রে আমার কনস্ট্যান্ট রাখতে হবে। আরেকটা হচ্ছে ইকুয়েশন, সেটা আমার মনে রাখতে হবে, আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে পিভি সমান সমান হচ্ছে এম আর টি, এম আর টি, এটা একটু মনে রাখতে হবে। ভি হচ্ছে ভলিউম, এম হচ্ছে মাস, আর হচ্ছে গ্যাসের কনস্ট্যান্ট, আর টেম্পারেচার, এটা হচ্ছে প্রেসার একটা গ্যাসের ক্ষেত্রে। আর দেখো এই ইকুয়েশনটাকে আমরা এরকম ভাবেও লিখতে পারি। তাহলে এখানে ভিটা আমরা এই পাশে পাঠিয়ে দিলাম, এম বাই ভি ইজ ইকাল টু কি, ডেন্সিটি, এটা আমরা ফিজিক্সে শিখছি না, এম ইজ ইকাল টু রো ভি, এটা আমরা শিখছি ডেন্সিটি। তাহলে এখানে রো সমান সমান কি, এম বাই ভি, এম হচ্ছে মাস আর ভিটা হচ্ছে ভলিউম, তাহলে আমরা এটা লিখতে পারি মাস বাই ভলিউম ইজ ইকাল টু ডেন্সিটি।
এখানে হচ্ছে পি সমান সমান রো আর টি। অনেক সময় হচ্ছে ডেনসিটি দেওয়া থাকতে পারে গ্যাসে, ওই গ্যাসের ডেনসিটি জানা থাকলে আমার এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এখন জুলসের একটা ল আছে, স্টেট দ্যাট দ্য চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি অফ এ পারফেক্ট গ্যাস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য চেঞ্জ ইন টেম্পারেচার। তো ইন্টারনাল এনার্জি এবং চেঞ্জ ইন টেম্পারেচার এটা হচ্ছে পরস্পর সমানুপাতিক। এটা হচ্ছে জুলস ল। এখানে হচ্ছে কনস্ট্যান্ট, এই প্রপোর্শনাল উঠাই দিয়ে এম সি নিয়ে আসছে। এম হচ্ছে মাস অফ দ্য গ্যাস আর সি হচ্ছে কনস্ট্যান্ট প্রপোর্শনালিটি নোন অ্যাজ স্পেসিফিক হিট। অ্যাভোগাড্রো ল আছে একটা, অ্যাভোগাড্রো ল, ইকুয়াল ভলিউম অফ অল গ্যাসেস অ্যাট দ্য টেম্পারেচার অ্যান্ড প্রেসার। তাহলে টেম্পারেচার এবং প্রেসারে কিছু টেম্পারেচার এবং প্রেসার থাকবে, এটা হচ্ছে ইকুয়াল ভলিউম অফ অল গ্যাসেস, মানে অনেকগুলো গ্যাসের এটা ভলিউমটা কি হবে, কন্টেইন ইকুয়াল নাম্বার অফ মলিকুলস, মানে সবগুলোর মলিকুলটাই এটার ভলিউমের সমান হবে আর কি। একটা ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট বা মোলার কনস্ট্যান্ট। তো ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্টকে বলা হয় হচ্ছে আর ইউ ইজ ইকাল টু এম আর। এম হচ্ছে মলিকুলার মাস অফ দ্য গ্যাস, এখানে কেজি মোলে রাখবো, আর আরটা হচ্ছে গ্যাস কনস্ট্যান্ট, আর আর ইউ হচ্ছে আমরা এখানে লিখতে পারবো এই সূত্রটা। আর এখানে যদি আর ইউ মানটা জানতে পারি, তাহলে এখান থেকে আমরা এই আর এর মানটা বের করতে পারবো, এই আর এর মান গ্যাস কনস্ট্যান্ট। আর মোলার কনস্ট্যান্ট যদি আমার জানা থাকে, মোলার কনস্ট্যান্ট হচ্ছে আর ইউ 8.314 কিলো জুল পার কেজি মোল ক্যালভিন। হ্যাঁ, এটা মুখস্থ রাখতে হবে, 8.314 কিলো জুল পার কেজি মোল ক্যালভিন, কিলো জুল পার কেজি মোল ক্যালভিন। হ্যাঁ, এটা হচ্ছে মোলার কনস্ট্যান্ট। এখন দেখি স্পেসিফিক হিট অফ গ্যাস। একটা গ্যাসের স্পেসিফিক হিট আমরা কিভাবে ক্যালকুলেশন করব? এখানে বলছে যে দ্য স্পেসিফিক হিট অফ সাবস্ট্যান্ট মে বি ব্রডলি ডিফাইন্ড অ্যাজ দ্য অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড টু রাইজ দ্য টেম্পারেচার অফ ইউনিট মাস থ্রু 1 ডিগ্রি কেলভিন। এখন 1 ডিগ্রি কেলভিন মাত্রা বৃদ্ধি করতে, মানে 1 ইউনিট মাস ভরের 1 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন হয় ওটা হচ্ছে স্পেসিফিক হিট। এখন স্পেসিফিক হিট দুই ধরনের হয়, হচ্ছে স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট ভলিউমের ক্ষেত্রে একটা, আরেকটা হচ্ছে কনস্ট্যান্ট প্রেসারের ক্ষেত্রে। এখন কনস্ট্যান্ট ভলিউমের ক্ষেত্রে আমার স্পেসিফিক হিটকে সিভি দ্বারা প্রকাশ করব, আর কনস্ট্যান্ট প্রেসারকে, স্পেসিফিক হিট কনস্ট্যান্ট প্রেসারের ক্ষেত্রে আমরা সিপি দ্বারা প্রকাশ করব, সিপি। এখানে সিবি সমান, আমরা এখন যদি হিট বের করতে পারি কি পরিমাণ হিট সাপ্লাই করা হচ্ছে একটা প্রসেসের ক্ষেত্রে, তো হিট সাপ্লাই যদি আমরা বের করি, আমরা এমসিভি ডেল্টা টি এই সূত্রটা অ্যাপ্লাই করব। এমসিভি ডেল্টা টি, সি হচ্ছে স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট ভলিউম, এটা হচ্ছে কনস্ট্যান্ট ভলিউম প্রসেসের ক্ষেত্রে। আর যদি আমরা কনস্ট্যান্ট প্রেসারের ক্ষেত্রে আমরা বের করি, তাহলে এমসিপি ডেল্টা টি কি পরিমাণ হিট সাপ্লাই হচ্ছে সেটা আমরা এখানে বের করতে পারবো, এমসিপি ডেল্টা টি। তাহলে এটা হবে এত কিলো জুল। আর যদি আমরা ইন্টারনাল এনার্জি কি পরিমাণ বৃদ্ধি পাইছে হিট সাপ্লাই করার ফলে, তো একটা সাবস্টেন্স যদি আমরা গ্যাস চিন্তা করি, তো এই গ্যাসে যদি আমরা হিট সাপ্লাই করি, হিট অ্যাড করি, আর এখানে তো হচ্ছে ইন্টারনাল এনার্জি চেঞ্জ হবে। হ্যাঁ, তো কি পরিমাণ ইন্টারনাল এনার্জি চেঞ্জ হলো, এমসিবি ডেল্টা টি এটা। আর এটার ওয়ার্ক ডান কি পরিমাণ হলো, কাজ, কাজ হচ্ছে আমরা লিখতে পারবো পি ইন্টু ভি টু মাইনাস ভি ওয়ান। এটা হচ্ছে এরিয়া থেকে আসে, এটা আমরা দেখবো নেক্সটে। আর পিভি সমান সমান এম আর টি, তাহলে আমরা লিখতে পারি এম আর টি টু মাইনাস টি ওয়ান। স্পেসিফিক হিটের রিলেশনটা আমরা দেখি, সেটা হচ্ছে সিপি মাইনাস সিবি, এটাকে বলতেছি আমরা আর, আরটাই হচ্ছে গ্যাস কনস্ট্যান্ট। আর সিপি মাইনাস সিবি যদি আর হয়, তাহলে এখানে আমরা একটু ক্যালকুলেশন করে, মানে সিবি দ্বারা ভাগ করে দিছি, ভাগ করে এখান থেকে একটা গামার মান নিয়ে এসেছি। হ্যাঁ, গামা হচ্ছে 1 প্লাস আর বাই সিবি। তার মানে গামা ইজ ইকাল টু কি সিপি বাই সিবি, এটা মনে রাখতে পারি, সিপি বাই সিবি।
আর গামার ভ্যালু হচ্ছে 1.4 হয় গ্যাসের ক্ষেত্রে। এখন আমরা থার্মোডাইনামিক্সের যে বিভিন্ন প্রসেসগুলো আছে, কনস্ট্যান্ট ভলিউম, কনস্ট্যান্ট টেম্পারেচার, এই প্রসেসগুলো একটু দেখি। তো এখান থেকেও এমসিকিউ কোশ্চেন আসতে পারে। এমএস এর জন্য তো থার্মোডাইনামিক্স খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকেই ম্যাক্সিমাম কোশ্চেনগুলো এখান থেকেই আসবে। এই জন্য এটা বেশি করে পড়তে হবে। তাহলে ১ নাম্বার যদি আমরা দেখি কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। কনস্ট্যান্ট ভলিউম প্রসেসকে বলি আমরা আইসোবারিক প্রসেস। আইসোবারিক প্রসেস। কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। ভলিউম, ভলিউম। তাহলে দেখো, তাহলে আমরা যদি পিভি ডায়াগ্রামটা দেখি, তাহলে ভার্টিক্যালি রাখলাম হচ্ছে পি, হরিজন্টালি রাখলাম হচ্ছে ভি। তাহলে এটা হচ্ছে পিভি ডায়াগ্রাম। এখন কনস্ট্যান্ট ভলিউম রাখতে চাইলে আমার এই যে ভলিউমের উপরে আমার একটা ভার্টিক্যাল লাইন টানতে হবে। এটা কি কনস্ট্যান্ট ভলিউম। দেখো সব জায়গায় কিন্তু ভলিউম সেম, এই লাইনের সব জায়গায় ভলিউম সেম। এখান থেকে যদি এখানে আসি তাও ভি, এখান থেকে যদি এখানে আসি তাও ভি। এটা হচ্ছে কনস্ট্যান্ট ভলিউম প্রসেসটা। তাহলে এই কনস্ট্যান্ট ভলিউম ক্ষেত্রে আমরা একটা কন্ডিশন জানি। তো এখানে কিন্তু কোনো ওয়ার্ক ডান হবে না। দেখো ওয়ার্ক ডান আমরা জানি কি, পি ভি টু মাইনাস ভি ওয়ান, কিছুক্ষণ আগে যেটা আমরা শিখলাম। তো এখন যদি এখানে ভলিউম চেঞ্জ না হয় তাহলে কি হবে, এখানে ওয়ার্ক ডানটা জিরো হয়ে যাচ্ছে না, ওয়ার্ক ডান জিরো। এখন আমরা কি পরিমাণ হিট এই প্রসেসে কি পরিমাণ হিট সাপ্লাই করলাম, টোটাল হিট। হ্যাঁ, আমরা এই যে থার্মোডাইনামিক্স এর দ্বিতীয় সূত্র থেকে শিখছিলাম, চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি এবং কিছু ওয়ার্ক ডান, এটাই হচ্ছে টোটাল হিট সাপ্লাই। তাহলে এই যে ইন্টারনাল এনার্জি ইউ টু মাইনাস ইউ ওয়ান, মানে ১ থেকে ২ এ কি পরিমাণ ইন্টারনাল এনার্জি চেঞ্জ হলো আর কিছু কি পরিমাণ কাজ আমরা এখানে পাইলাম। তো এখানে হচ্ছে এটাই টোটাল হিট সাপ্লাই। এখানে যদি আমরা ওয়ার্ক ডান জিরো ধরি তাহলে দেখো টোটাল হিট সাপ্লাইটা কি কার সমান হয়ে যাচ্ছে, ইন্টারনাল এনার্জির সমান হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এখানে আমরা এখানে যেহেতু কনস্ট্যান্ট ভলিউম প্রসেস, তো এই ভলিউম প্রসেসে আমরা কনস্ট্যান্ট এই যে কি পরিমাণ হিট সাপ্লাই করতেছি এটা যদি বের করতে চাই, আমরা এই যে শিখছি না এমসিবি ডেল্টা টি, টি টু মাইনাস টি ওয়ান। এটা হচ্ছে আমরা কি লিখবো, ফাইনাল মাইনাস ইনিশিয়াল। ফাইনাল মাইনাস ইনিশিয়াল টেম্পারেচারের পার্থক্য, ফাইনাল মাইনাস ইনিশিয়াল। এখন এটা যদি নেগেটিভ আসে তাহলে যে ইন্টারনাল এনার্জি কি হবে, কমবে। আর যদি পজিটিভ আসে ইন্টারনাল এনার্জি বাড়বে। আর এই হিটের ক্ষেত্রে যদি পজিটিভ আসে তাহলে এটা হিট অ্যাড হবে, আর যদি হিটের ক্ষেত্রে নেগেটিভ আসে তাহলে হিট রিজেক্ট হবে, মানে হিটটা কমে যাবে। এখন ২ নম্বর একটা প্রসেস দেখি, এটা হচ্ছে কনস্ট্যান্ট প্রেসার প্রসেস বা আইসোবারিক প্রসেস। এটা মনে রাখি আমি এভাবে পোবা, এভাবে একটু মনে রাখি। পোবা পতে প্রসেস আর হচ্ছে বাতে বারিক, আইসোবারিক প্রসেস। হ্যাঁ, এখানে দেখো যে পিভি ডায়াগ্রামটা আমরা একটু দেখি। আর এই যে ১ থেকে ২ এই সাইকেলটা আমরা চিন্তা করলাম। এই প্রসেসটাই দেখো আমরা প্রেসারের উপর একটা ভার্টিক্যাল লাইন টানছি কারণ কনস্ট্যান্ট প্রেসার প্রসেস। তাহলে এখানে কি পরিমাণ হিট সাপ্লাই হচ্ছে আমার, হিট সাপ্লাই হচ্ছে যেহেতু কনস্ট্যান্ট প্রেসার এই জন্য আমরা স্পেসিফিক হিট কোনটা নেব, কনস্ট্যান্ট প্রেসারেরটা নেব, এমসিপি ডেল্টা টি। আর এখানে তাহলে কি পরিমাণ ইন্টারনাল এনার্জি চেঞ্জ হচ্ছে, ইন্টারনাল এনার্জি আমরা লিখতে পারি এমসিবি ডেল্টা টি। এটা কিন্তু সবার ক্ষেত্রেই সেম, ইন্টারনাল এনার্জি কিন্তু স্পেসিফিক হিট অফ ভলিউম এইটা দিয়ে করতে হবে, এমসিবি ডেল্টা টি। আর এখানে ওয়ার্ক ডান কতটুকু পাচ্ছি, ওয়ার্ক ডান তো আমরা মুখস্থ রাখি, এটা ভি পি ভি টু মাইনাস ভি ওয়ান। কিন্তু এখানে দেখো এই যে এই এরিয়াটা, এই এরিয়াটাই তো ওয়ার্ক ডান, এই এরিয়াটা। তো এই এরিয়াটা আমরা কিভাবে বের করবো দেখো তো। তাহলে এই এতটুকুর মান কত, ভি টু মাইনাস ভি ওয়ান, আর এতটুকুর মান কত, পি। তাহলে ওয়ার্ক ডান মানে কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে ভি টু মাইনাস ভি ওয়ান ইন্টু পি, এটাই তো ওয়ার্ক ডান। এই যে দেখো এটা আমরা পাইছি। এখানে আমরা ফাইনাল মাইনাস ইনিশিয়াল নিব। এখানে যদি ওয়ার্ক ডানটা পজিটিভ আসে তাহলে আমরা এটা মনে করবো যে হিটটা সাপ্লাই হচ্ছে, হিট অ্যাড হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, হিট অ্যাড হচ্ছে, এখানে হিট অ্যাডিং প্রসেস। আর যদি ইন্টারনাল এনার্জি পজিটিভ আসে তাহলে আমরা মনে করবো যে ইন্টারনাল এনার্জি ইনক্রিজ হয়েছে। আর এখানে হিটের ক্ষেত্রে যদি আমরা পজিটিভ, সেটা হচ্ছে কি হিট সাপ্লাই হয়েছে। ওয়ার্ক ডান যদি পজিটিভ পাই এটা আমরা মনে করবো যে এক্সপানশন প্রসেস বা হিটিং প্রসেস ডিউরিং এক্সপানশন প্রসেস। আর যদি নেগেটিভ
হয় তাহলে ওয়ার্ক ডান যদি নেগেটিভ হয় তাহলে আমরা বুঝবো যে এটা কম্প্রেশন প্রসেস বা কুলিং প্রসেস। আর ইন্টারনাল এনার্জি নেগেটিভ হলে আমরা ভাববো যে এটা ইন্টারনাল এনার্জি মানে ডিক্রিজ হয়েছে। আর হিটটা যদি নেগেটিভ আসে তখন আমরা মনে করবো এটা হিটটা রিজেক্ট হয়েছে। এটা একটু মুখস্থ রাখতে হবে। আর হাইপারবোলিক প্রসেস একটা আছে, হাইপারবোলিক প্রসেস এটা আসে না আমাদের, তাও মনে রাখি আমরা যখন পিভি সমান সমান কনস্ট্যান্ট রাখবো, পিভি কনস্ট্যান্ট রাখবো, সেটা হচ্ছে হাইপারবোলিক প্রসেস। পি এবং ভি এর গুণফল দুইটা কনস্ট্যান্ট। হ্যাঁ, এটা হচ্ছে একটা প্যারাবোলিক প্রসেস। আর কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস এটা আরেকটা নাম হচ্ছে আছে আইসোথার্মাল প্রসেস। এই কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস বা আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে কি বলছে এখানে, টেম্পারেচার চেঞ্জ হবে না আর ইন্টারনাল এনার্জির কোনো পরিবর্তন হবে না। চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি জিরো। তাহলে এখানে ইন্টারনাল এনার্জি যদি চেঞ্জ না হয় মানে ডিইউটা যদি জিরো হয় তাহলে আমরা কিউ লিখতে পারবো কি ডাব্লু, কিউ সমান লিখতে পারবো হচ্ছে ডাব্লু। তাহলে এই যে আমার পিভি ডায়াগ্রামটা একটু দেখি, পিভি ডায়াগ্রামে আইসোথার্মাল প্রসেসটা হচ্ছে এইভাবে দেখাতে হয় একটা কার্ভের মাধ্যমে। যেহেতু এখানে প্রেসার এবং ভলিউম দুইটাই চেঞ্জ হচ্ছে তাহলে এখানে কি কার্ভ এরকম আকারে দেখাতে পারবো। এটা কিন্তু এক্সপানশন প্রসেস, এরকম একটা কার্ভ। যেহেতু এখানে প্রেসারও কনস্ট্যান্ট না ভলিউমও কনস্ট্যান্ট না, এরকম যদি কার্ভ হয় তাহলে এখানে আমরা ওয়ার্ক ডান কি করব, এখানে যে কার্ভটা আছে এই কার্ভের এরিয়াটাই হচ্ছে ওয়ার্ক ডান। এটা অনেক ইন্টিগ্রেশন করে আনতে হয়, আমরা এটা মনে না রেখে ইন্টিগ্রেশন না শিখে আমরা সরাসরি এটা মুখস্থ রাখবো যে পি ওয়ান ভি ওয়ান লগ ভি টু বাই ভি ওয়ান। ভি টু বাই ভি ওয়ান মানে কি বড় বাই ছোট, মানে এক্সপানশন রেশিও। এখানে কি এক্সপানশন হয়েছে না, এই জন্য হচ্ছে এক্সপানশন রেশিও। আর যদি কম্প্রেশন হতো তাহলে এখানে হতাম কম্প্রেশন রেশিও। এখানে লগের ই বেসটা অনেকে দিছে, আর যদি লন দিয়ে করি, লন দিয়ে করলে যে এটা লিখতে হবে, এটা পি ওয়ান ভি ওয়ান এল এন ভি টু বাই ভি ওয়ান যদি লন দিয়ে করি। লগ আর লন এটা একই কথা, কিন্তু এই যে লগের 10 বেস দিয়ে যদি করি তাহলে কিন্তু 2.3 আনতে হবে। আমরা এটা মনে না রেখে আমরা এই লগের ই বেসটা দিয়ে করব, মানে লন দিয়ে করব আর কি, লনটা দিয়ে করব, এটা হচ্ছে ইজি বেশি হয়। এটা প্রেসার রেশিও দিয়ে যদি করি তাহলে আমার লিখতে হবে পি ওয়ান বাই পি টু। হ্যাঁ, প্রেসার বেশি কোথায়, প্রেসার বেশি হচ্ছে এতে একে আর কম হচ্ছে দুয়ে, তাহলে প্রেসার রেশিও হবে কত পি ওয়ান বাই পি টু। তাহলে একটু কম্প্রেশন রেশিও আর প্রেসার রেশিওটা দেখাই দিই। কম্প্রেশন রেশিও আর এক্সপেনশন রেশিও দেখো, এখান থেকে আমি সাইকেলটা যদি এভাবে রেখি প্রসেসটা 1 থেকে 2, এখানে দেখো কম্প্রেশন হচ্ছে, এটা হচ্ছে কম্প্রেশন রেশিও পাবো, এখানে কম্প্রেশন হলে কম্প্রেশন রেশিও। হ্যাঁ, তাহলে আমার এখানে কম্প্রেশন রেশিওটা কি হবে, ভলিউম এট দা বিগিনিং অফ কম্প্রেশন। তাহলে এখানে পিভি ডায়াগ্রাম, এটা ভলিউম বেশি কোথায় একে, এই জন্য 1 নম্বর পয়েন্টটা আগে নিছে আর 2 নম্বর পয়েন্টটা নিচে নিছে। মানে কম্প্রেশন রেশিও এটা হচ্ছে 1 এর বড় হবে আর কি। কম্প্রেশন রেশিও বা প্রেসার রেশিও এটা এক্সপানশন রেশিও 1 এর বড় রাখতে হবে, ইজ গ্রেটার দেন 1। এর জন্য এই কাহিনীটা করতে হবে। আচ্ছা, এক্সপানশন রেশিও কি হবে, ভলিউম যদি এক্সপানশন রেশিও এরকম হয়, এটা হচ্ছে এক্সপানশন রেশিও। তাহলে এখানে ভলিউম বড় কোনটা, 2 নাম্বারটা বেশি আর 1 নাম্বারটা হচ্ছে কম। ভলিউম এট দ্য এন্ড অফ দ্য এক্সপানশন, এক্সপানশনের শেষে ভলিউম হয়েছে 2 আর নিচে কি ভলিউম এট দ্য বিগিনিং অফ এক্সপানশন, শুরুতেই এক্সপানশন ছিল হচ্ছে 1। এটা হচ্ছে এক্সপানশন রেশিও, আর ই বলি অনেকে। আর কম্প্রেশন রেশিও হচ্ছে আর সি। দেখো আরেকটা প্রসেস দেখি, অ্যাডিয়াবেটিক প্রসেস বা আইসেন্ট্রপিক প্রসেস। অ্যাডিয়াবেটিক প্রসেস, আইসেন্ট্রপিক প্রসেস একই কথা। এটার কিছু প্রপার্টি কি, নো হিট লিভস অর ইনক্রিজ দিস গ্যাস। তাহলে এই প্রসেসে হিট কি হবে, ঢুকতেও পারবে না আবার বের হতেও পারবে না, ফিক্সড যতটুকু আছে ততটুকুই থাকবে। মানে আইসোলেটেড সিস্টেম যেটা আর কি, এখানে হিট ঢুকতেও পারবে না আবার হিটটা বের হতেও পারবে না, একদম আইসোলেটেড অবস্থায় থাকবে। তাহলে আমরা এই কি হিটকে জিরো ধরতে পারবো, কোনো ঢুকতে পারবে, অ্যাডও হতে পারবে না, রিজেক্টও হতে পারবে না। তাহলে এখানে আমরা ইন্টারনাল এনার্জি কি হচ্ছে মাইনাস
ডাব্লু। ইন্টারনাল এনার্জি, চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি কি হচ্ছে মাইনাস ডাব্লু। তাহলে এটা হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেস। অ্যাডিয়াবেটিক প্রসেসটাও দেখতে আমার ওই ইয়ের মতোই, আইসোথার্মাল প্রসেসের মতোই। এখানে যেহেতু প্রেসার এবং ভলিউম দুইটা চেঞ্জ হচ্ছে, সেম একই রকম, কিন্তু টিএস ডায়াগ্রাম একটু অন্যরকম হবে। তাহলে এখানে ওয়ার্ক ডানটা কেমন হবে? আমার ওয়ার্ক ডানটা হবে হচ্ছে এটা। আমরা এটা কি ডাব্লু হচ্ছে এই যে P1 V1 দিছে না, আমরা এটা দেব না, আমরা দেব ফাইনাল মাইনাস ইনিশিয়াল P2 V2। এই সূত্রটা লিখবো, এই সূত্রটা নিচেরটা। P2 V2 মাইনাস P1 V1 বাই গামা মাইনাস 1 ইজ ইকুয়াল টু PV মানে কি MR T2 মাইনাস T1 বাই গামা মাইনাস 1। এটা হচ্ছে ওয়ার্কটা। আর আরেকটা সূত্র লেখা যায় এখানে, সেটা হচ্ছে P1 V1 টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু P2 V2 টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এটা হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে লিখতে পারি। আর এই রিলেশনটাও আমরা অ্যাডিয়াবেটিক এর ক্ষেত্রে লিখতে পারি। এই দুইটার সমীকরণ সমাধান করলে এটা আসে আর কি, T2 বাই T1 V2 বাই V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 P1 বাই P2 বাই গামা মাইনাস 1 বাই গামা। মানে T এর সাথে V এবং P এর রিলেশন। এখানে একটু মনে রাখার সিস্টেম আছে। এই যে ভিটা লিখতে দেখো একটু ক্রসের মতো লাগে না? ক্রস এরকম টান দিলেই ক্রস। হ্যাঁ, এরকম ক্রস হয়ে যায় দেখো, উল্টা। তার মানে হচ্ছে এই যে ক্রসের সাথে মিল থাকবে, ক্রস ক্রস মিল থাকবে। এই যে ক্রসের সাথে মিল আছে দেখো। আর পিটা কি হবে? তার উল্টা, ভি এর উল্টা। আর ভি এর সাথে হচ্ছে গামা মাইনাস 1 আর পি এর সাথে হচ্ছে গামা মাইনাস 1 বাই গামা। আর পলিট্রপিক প্রসেস যেটা হয়, পলিট্রপিক প্রসেসের ক্ষেত্রে পিভি টু দি পাওয়ার গামা হচ্ছে কনস্ট্যান্ট। এটা এটা হচ্ছে জেনারেল ল, সবার ক্ষেত্রেই এই সূত্র দিয়ে আমরা সবগুলো সূত্রই বের করতে পারি। এটাকে বলতেছে এই জন্য জেনারেল ল। এটা কিন্তু আসতে পারে যে জেনারেল ল কোনটা? জেনারেল ল হচ্ছে পলিট্রপিক প্রসেসের সূত্রটাই হচ্ছে জেনারেল ল। এই পলিট্রপিক প্রসেসে কি পরিমাণ হিট সাপ্লাই হলো সেটা যদি আমরা বের করতে চাই, সেটা হচ্ছে গামা মাইনাস এন বাই গামা মাইনাস 1 ইন্টু ওয়ার্ক ডান। আরেকটা প্রসেস দেখি, সেটা হচ্ছে ফ্রি এক্সপানশন প্রসেস। আমরা যে বাহিরে এয়ারটা দেখি সেটা হচ্ছে ফ্রি এক্সপানশন প্রসেস। আমরা এটা এখানে বাহির থেকে কোনো এক্সটার্নাল কোনো কিছু সাপ্লাই করতেছি না, এটা হচ্ছে ফ্রি এক্সপানশন প্রসেস বা আনরেজিস্ট্রেটেড এক্সপানশন প্রসেস এটাকে বলতে পারি আমরা। তাহলে এখানে কি হবে? সবগুলোই জিরো, কোনো হিটও সাপ্লাই করতেছি না, তাহলে আমরা কোনো ওয়ার্ক ডাউনও পাচ্ছি না, আর কোনো ইন্টারনাল এনার্জিও চেঞ্জ হচ্ছে না। এগুলো কোন প্রসেসের ক্ষেত্রে কন্ডিশন গুলো? এটা হচ্ছে ফ্রি এক্সপানশন প্রসেসের ক্ষেত্রে এগুলো থাকে আর কি। আরেকটা হচ্ছে থ্রোটলিং প্রসেস। আর থ্রোটলিং প্রসেসের ক্ষেত্রেও ওই ফ্রি এক্সপানশন প্রসেসের ইয়েটাই আর কি এটা। এখানে একটু দেখি, when a perfect gas is expanded through an aperture of minute dimension such a narrow throat or slightly open valve। হ্যাঁ, খুব অল্প পরিমাণে যে ভালভটা খোলা থাকে, হ্যাঁ, খুবই স্লাইটলি ন্যারো ভাবে, সেটা বলছে দিস প্রসেস ইজ টার্ম থ্রোটলিং প্রসেস। তা বলছে কি ডিউরিং দিস প্রসেস নো হিট ইজ সাপ্লাই অর রিজেক্ট। এই প্রসেসে কোনো হিট সাপ্লাই হতে পারবে না, কোনো হিট রিজেক্ট হতে পারবে না। অলসো নো এক্সটার্নাল ওয়ার্ক ইজ ডান। এক্সটার্নাল ওয়ার্কটাও এখানে আমরা পাবো না। তারপরে বলছে কি দেয়ার ইজ নো চেঞ্জ ইন টেম্পারেচার, কোনো টেম্পারেচারও চেঞ্জ হবে না। সো দ্য টোটাল হিট অফ দ্য ফ্লুইড রিমেন কনস্ট্যান্ট। টোটাল হিটটা এখানে কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। তারপরে থ্রোটলিং প্রসেস আরেকটা কথা বলছে, দ্য এক্সপানশন অফ পারফেক্ট গ্যাস ইজ আন্ডার কনস্ট্যান্ট টোটাল হিট কন্ডিশন এন্ড রিজেম্বল উইথ ফ্রি এক্সপানশন প্রসেস। ফ্রি এক্সপানশন প্রসেসেই এই থ্রোটলিং প্রসেসটা সম্পন্ন হবে। তাহলে জেনারেল ল আমরা ওই যে পিভি টু দি পাওয়ার এন, পিভি টু দি পাওয়ার এন ইজ ইকাল টু কনস্ট্যান্ট যদি রাখি, এটা হচ্ছে জেনারেল ল। এই ল থেকে কিভাবে আমাদের সূত্রগুলো আসে, অন্যান্য প্রসেসের সূত্রগুলো আসে, এটা একটু দেখি রাখি। এই যে এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট। যদি আমরা চিন্তা করি, দেখো এটা পিভি ডায়াগ্রাম। এখানে যদি সোজা একটা কার্ভ চিন্তা করি, এখন যখন এটা পরে খাই, দেখো এন যদি জিরো ধরি, তাহলে এন এর মান যদি জিরো হয়, তাহলে পিভি টু দি পাওয়ার জিরো এটা কনস্ট্যান্ট। পিভি টু দি পাওয়ার জিরো কনস্ট্যান্ট মানে কি? পি কনস্ট্যান্ট, এখানে পি ইজ ইকাল টু কনস্ট্যান্ট। এটা তো জিরো যাচ্ছে ভি এর মানটা, তাহলে এখানে থাকলো কি? পি কনস্ট্যান্ট।
তখন n এর মান যখন 0 হচ্ছে, n এর মান যখন 0 হচ্ছে তখন আমার p কনস্ট্যান্ট প্রসেসটা পাচ্ছি। আবার n এর মান যখন 1 হচ্ছে দেখো pv টু দি পাওয়ার n, তার মানে কি pv ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। দেখো 1 যখন pv এর মান, যখন n এর মান যখন 1 হচ্ছে, n এর মান যখন 1 হচ্ছে তখন কিন্তু আমার pv কনস্ট্যান্ট। pv কনস্ট্যান্ট মানে কি? আইসোথার্মাল প্রসেস। এইভাবে দেখতে পারো pv বাই t ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে pv কনস্ট্যান্ট রাখতে চাইলে আমার কি রাখতে হবে? এই যে টেম্পারেচারটা ওই পাশে পাঠিয়ে দিতে হবে। তাহলে pv ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়ে যাবে, pv ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে pv ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট মানে কি? কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস, তার মানে আইসোথার্মাল প্রসেস। n এর মান যখন 1 হবে তখন আইসোথার্মাল প্রসেস। এখন n এর মান যখন 1 থেকে n এর মধ্যে থাকবে সেটা হচ্ছে পলিট্রপিক প্রসেস, pv টু দি পাওয়ার n পলিট্রপিক প্রসেস। এটা তো আমরা আগেই দেখছি, এটা হচ্ছে পলিট্রপিক প্রসেস। n এর মান হচ্ছে 1 থেকে n এর মধ্যে থাকবে। আর n এর মান যখন গামা ধরে নেব আমরা, গামা ইজ ইকুয়াল টু 1.4, তখন এটাকে বলবো আমরা অ্যাডিয়াবেটিক প্রসেস। আর n এর মান যখন ইনফিনিটি হবে তখন সেটা হবে হচ্ছে কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। এটা কনস্ট্যান্ট ভলিউম প্রসেস হচ্ছে ভলিউমের উপর ভার্টিক্যাল লাইন। এখন এন্ট্রপি আমরা দেখি, এন্ট্রপি হচ্ছে একটা গ্যাসকে যখন আমরা হিট সাপ্লাই করবো, তো একটা গ্যাসের মধ্যে যখন আমরা হিট সাপ্লাই দিচ্ছি তখন এটা যে মলিকিউল, এটা মলিকিউল গুলো কি হয়? বিশৃঙ্খলা সৃষ্টি করে, মানে এটার স্বাভাবিক অবস্থা থেকে কি পরিমাণ ডিসঅর্ডার হলো, এই ডিসঅর্ডারটাই হচ্ছে এই এন্ট্রপি। কতটা বিশৃঙ্খলা তৈরি হলো, এটাই হচ্ছে এন্ট্রপি। এন্ট্রপির পরিমাণটা হচ্ছে আমরা বের করি এইভাবে, চেঞ্জ ইন হিট ইজ ইকুয়াল টু টি ইন্টু ডিএস। ডেল কিউ ইজ ইকুয়াল টু টি ডিএস, টি ইন্টু ডিএস। টি হচ্ছে অ্যাবসলিউট টেম্পারেচার আর ডিএস হচ্ছে ইনক্রিজ আর ডিক্রিজ ইন এন্ট্রপি। কতটুকু বৃদ্ধি বাড়তেও পারে আবার কমতেও পারে। আচ্ছা, আজকে আমরা এই এতটুকু এন্ট্রপি পর্যন্ত দেখলাম। নেক্সট ডে থার্মোডাইনামিক্স এর সাইকেল গুলো দেখবো। এখানে হচ্ছে কি কি ধরনের সাইকেল আছে, ক্লাসিফিকেশন অফ থার্মোডাইনামিক সাইকেল, সেক্ষেত্রে আমরা দেখার চেষ্টা করব। রিভার্সিবল সাইকেল, ইরিভার্সিবল সাইকেল, তারপরে হচ্ছে সাইকেলের ইফিসিয়েন্সি কিভাবে বের করে সেটা আমরা কার্নোট সাইকেল দেখব। কার্নোট সাইকেলের হিট অ্যাড হচ্ছে কিভাবে, হিট রিজেক্ট হচ্ছে কিভাবে, ওয়ার্ক ডান কিভাবে হচ্ছে, এটা একটু দেখার চেষ্টা করব নেক্সটে। তারপরে স্টার্লিং সাইকেলটা দেখব, পিপিটিএস ডায়াগ্রাম দেখব। ইরিকশন সাইকেলের পিপিটিএস ডায়াগ্রাম দেখব, ইফিসিয়েন্সি কিভাবে বের করে। জুল সাইকেলের পিপিটিএস ডায়াগ্রাম দেখব, এটার ইফিসিয়েন্সি কতভাবে বের করা যায় সেগুলো আমরা দেখব। অটো সাইকেলের ইফিসিয়েন্সি কিভাবে বের করে এটা আমরা দেখব। অনেকে এই সূত্রগুলো জানে না এফিসিয়েন্সির, এগুলো দেখব। ডিজেল সাইকেলের এফিসিয়েন্সি দেখব, তারপরে ডুয়াল কম্বাসশন সাইকেলের এফিসিয়েন্সি দেখব, আর হচ্ছে টারবাইনের কিছু দেখব। টারবাইন, ক্লোজড সাইকেল গ্যাস টারবাইন, ওপেন সাইকেল, সেমি ক্লোজড সাইকেল, এরকম ভাবে আমরা দেখব। তারপরে আমরা ফুয়েল দেখব, ফুয়েল এন্ড কম্বাসশন, কি কি ফুয়েল থাকে আমাদের, কম্বাসশন হচ্ছে কিভাবে, এটা ক্যালোরিফিক ভ্যালু কি কি আছে, লিকুইড ফুয়েল গুলা দেখব। তারপর এটার হায়ার ক্যালোরিফিক ভ্যালু কিভাবে বের করে, লোয়ার ক্যালোরিফিক ভ্যালু গুলো কিভাবে বের করে, এয়ার ফুয়েল রেশিও যেটা কিভাবে বের করে, কম্বাসশন অফ ফুয়েল, কার্বনের পরিমাণ, অক্সিজেনের পরিমাণ কতটুকু লাগে, এটা আমরা দেখার চেষ্টা করব নেক্সটে।